ওয়াকফ নিয়ে পারমিশন দেয়নি। আমরা বলেছিলাম রামনবমীতে বড় বড় তরোয়ার নিয়ে লাফাতে লাফাতে মাজারের সামনে মসজিদের সামনে ড্যান্স করা হয়, তরোয়ার ঘোরানো হয়। তখন রাজ্য প্রশাসন এখানে এক সপ্তাহ আগে, আমরা যেদিন পারমিশন চাইছি তার এক সপ্তাহ 10 দিন আগে রামনবমীর মিছিল হয়েছে। প্রচুর বড় বড় তলোয়ার, বিশাল নাচ গান, জয় শ্রীরামের ধ্বনি, এবং সেটা মাজারের সামনে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে প্রশাসন মাজারের এখানে পুরো সিল করে দাঁড়িয়েছিল। সেই অনুমোদন হতে এখানেই সেই অনুমোদন হতে পারে। আর আমরা টুপি মাথায় দিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে একটা র্যালি করব। রাজ্য প্রশাসনের এসপি, আইসি এবং যারা আছে তারা বললো এটা আমরা করতে দিতে পারবো না, কেননা হলে রাজ্যে দাঙ্গা লেগে যাবে। আমাদের এই সাম্প্রদায়িকতার সৃষ্টি করি এবং নাকি এটা কেন্দ্র সরকারের সঙ্গে সুর মিলিয়ে নরেন্দ্র মোদী যখন রাম মন্দির করবে, আমি জগন্নাথ মন্দির করব। পশ্চিমবাংলার মানুষ, মুসলিমরা এখানে মনে হয় রয়্যালিটি দেয় না, ইনকাম ট্যাক্স দেয় না, দীঘাতে শুধু হিন্দুরা বেড়াতে যায়, জগন্নাথ মন্দির করতে হবে, একটা মসজিদ করা যাবে না। পশ্চিমবাংলায় যখন আমরা দেখেছি আমরা রাজনীতি করছি না, আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু মেরুকরণের রাজনীতিটা কেউ করবেন না, সে যে সরকারি হোক। আমাদের দরদ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, আইন পাশ হয়েছে, আজকে উনি বলছেন এখানে হতে দেব না। এই আইন যদি না যায়, উনি আজ আছে কাল থাকবে না, পরে যে আসবে তারা আমাদের কাছ থেকে এই আইনটাকে সব নিয়ে নেবে। আজকে পশ্চিমবাংলায় উনি যখন পুজো হচ্ছে, ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছে 1 লাখ। আজকে আমাদের কি পশ্চিমবাংলা আমরা মানুষ না, না ভারতবর্ষের নাগরিক না? আমাদের ঈদের সময় কেন ঈদগাহগুলোতে উনি টাকা দেন না 50,000 করে, যে সাজিয়ে আপনারা ভালো করে ঈদ করুন? তাহলে শুধুমাত্র সমীকরণের রাজনীতি, ধর্ম মেরুকরণের রাজনীতি শুধু কেন্দ্র সরকার করছে আমি বলবো না, এই ভূমিকা রাজ্য সরকারেরও আছে। তাই আমরা তাকে বলতে চাই, আপনি যেমন আমাদের সহানুভূতি দেখান, আমরাও দেখাবো। আজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে লড়াই করছে। আমরা সবাই এক কথা বলছি যে আজকে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মুসলিমদের প্রপার্টিগুলো দখল করে নেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের জন্য আইন পাস হয়েছে এবং তার জন্য আন্দোলন চলছে। আজকে 3 দিনব্যাপী মাওলানাবাগ দরবার শরীফে ভারতবর্ষে সর্বপ্রথম ধর্ণা মঞ্চ তৈরি হয়েছে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে। এবং আমরা এই আন্দোলন করতে গিয়ে এখনও পর্যন্ত শুধু কেন্দ্র সরকারের ভূমিকা আমাদের জন্য খারাপ বলবো সেটা নয়, পশ্চিমবাংলায় আমরা যখন র্যালি করতে গিয়েছি রাজ্য সরকার অনুমতি দেয়নি, ধর্ণা মঞ্চ করতে গিয়েছি অনুমতি দেয়নি, আমরা এই অনুমতি পাচ্ছি না। এবং যারা আন্দোলন করতে যাচ্ছে আমাদের ছেলেরা এই প্রশাসনের দ্বারা অ্যারেস্ট হচ্ছে, এটাকেও আমরা নিন্দা জানাই, তাদের অবিলম্বে মুক্তি চাই। এবং আগামী দিন 15 তারিখের পরে 15 তারিখে কি রেজাল্ট হচ্ছে সুপ্রিম কোর্টে, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে যেহেতু আমরা রেজাল্ট পাইনি এবং এই আমাদের আন্দোলন ধর্ণা মঞ্চ আজ শেষ হলেও আমাদের জনসভা, আমাদের মিছিল, আমাদের স্টেট কর্নার, প্রত্যেকটা আন্দোলনের যে প্রকল্প সেটা আমাদের অব্যাহত থাকবে। এবং 15 তারিখের পরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে এবং তাদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন মিলে আগামী দিন আরাফের কি কর্মসূচি দাঁড়াবে সেটা আমরা ইনশাল্লাহ সেই সময় ঘোষণা করব। বারে বারে ডেট চেঞ্জ হচ্ছে, আর কতদিন এইভাবে নিয়ে যাবে? দেখুন, আমাদের ভারতবর্ষের আইনি ব্যবস্থাতেও এমন একটা সমস্যা হয়েছে, যে জজ ভালো রিপোর্ট দিতে পারে সে রাজ্যসভায় চলে যায়, না হলে কোনো রাজ্যের গভর্নর হয়ে যায়। এখন আমরা ওই ভয় পাচ্ছি যে এই পোস্টপোন করার পিছনে কি আবার এই যে বিচারপতি আছে রাজ্যসভা কি ডিল হচ্ছে কি না, এটা আমাদের একটা সন্দেহ হচ্ছে। এই যে স্থানীয় জনগণের মধ্যে এই যে আন্দোলনের প্রতি কী ধরনের সাড়া পাওয়া যাচ্ছে? মানুষ যথেষ্ট সচেতন, মানুষ বুঝে গেছে যে এখন একটা ব্যানারের ভিতরে আরএসএসের পুরো একটা টিম বসে আমাদের শেষ করার শেষ মুহূর্তে চলে এসছে। সংখ্যালঘু মুসলিমরা পুরো সজাগ, কেউ ঘুমিয়ে নেই, আমরা যথেষ্ট সজাগ। না হলে এই ধর্ণা মঞ্চ 3 দিন 24 ঘন্টা সারা রাত দিন মানুষ এখানে ভর্তি থাকতো না। এই যে ধর্ণা মঞ্চ কোনো এই যে আন্দোলনে এই যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চে কোনো প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন? প্রশাসনের সহযোগিতা বলতে প্রশাসন এখানে ডিউটি করেছে, যারা আমরা ছিলাম, কিন্তু আমরা পারমিশন পাইনি। আমরা বোটঘাট করতে চেয়েছিলাম, দেয়নি, এখানে দিয়েছে। আমাদের আগে এখানে র্যালি ছিল বসিরহাটে ওয়াকফ নিয়ে, পারমিশন দেয়নি। আমরা বলেছিলাম রামনবমীতে বড় বড় তরোয়ার নিয়ে লাফাতে লাফাতে মাজারের সামনে মসজিদের সামনে ড্যান্স করা হয়, তরোয়ার ঘোরানো হয়। তখন রাজ্য প্রশাসন এখানে এক সপ্তাহ আগে, আমরা যেদিন পারমিশন চাইছি তার এক সপ্তাহ 10 দিন আগে রামনবমীর মিছিল হয়েছে। প্রচুর বড় বড় তলোয়ার, বিশাল নাচ গান, জয় শ্রীরামের ধ্বনি, এবং সেটা মাজারের সামনে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে সেটা হয়েছে। এবং প্রশাসন মাজারের এখানে পুরো সিল করে দাঁড়িয়েছিল। সেই অনুমোদন হতে পারে। আর আমরা টুপি মাথায় দিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে একটা র্যালি করব। রাজ্য প্রশাসনের এসপি,
আইসি এবং যারা আছে তারা বললো এটা আমরা করতে দিতে পারবো না, কেননা হলে রাজ্যে দাঙ্গা লেগে যাবে। আমাদের এই কথা বলা হলো। তাহলে আমরা কি সাম্প্রদায়িকতার সৃষ্টি করি এবং নাকি এটা কেন্দ্র সরকারের সঙ্গে সুর মিলিয়ে নরেন্দ্র মোদী যখন রাম মন্দির করবে, আমি জগন্নাথ মন্দির করব, পশ্চিমবাংলার মানুষ মুসলিমরা এখানে মনে হয় রয়্যালিটি দেয় না, ইনকাম ট্যাক্স দেয় না, দীঘাতে শুধু হিন্দুরা বেড়াতে যায়, জগন্নাথ মন্দির করতে হবে, একটা মসজিদ করা যাবে না। পশ্চিমবাংলায় যখন আমরা দেখেছি আমরা রাজনীতি করছি না, আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু মেরুকরণের রাজনীতিটা কেউ করবেন না, সে যে সরকারি হোক। আমাদের দরদ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, আইন পাস হয়েছে, আজকে উনি বলছেন এখানে হতে দেবো না। এই আইন যদি না যায়, উনি আজ আছে কাল থাকবে না, পরে যে আসবে তারা আমাদের কাছ থেকে এই আইন দেখে সব নিয়ে নেবে। আজকে পশ্চিমবাংলায় উনি যখন পুজো হচ্ছে ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছে 1 লাখ, আজকে আমাদের কি পশ্চিমবাংলা আমরা মানুষ না, না ভারতবর্ষের নাগরিক না? আমাদের ঈদের সময় কেন ঈদগাহগুলোতে উনি টাকা দেন না 50,000 করে, যে সাজিয়ে আপনারা ভালো করে ঈদ করুন? তাহলে শুধুমাত্র সমীকরণের রাজনীতি, ধর্ম মেরুকরণের রাজনীতি শুধু কেন্দ্র সরকার করছে আমি বলবো না, এই ভূমিকা রাজ্য সরকারেরও আছে। তাই আমরা তাকে বলতে চাই, আপনি যেমন আমাদের সহানুভূতি দেখান, আমরাও দেখাবো, কিন্তু এই আন্দোলন করতে গিয়ে তামিলনাড়ু, পাঞ্জাব গভর্নমেন্ট যেমন কৃষকদেরকে অর্থ দিয়ে, জায়গা দিয়ে আন্দোলনের রূপরেখা দিল্লিতে করার সুযোগ করে দিয়েছে, আপনি দিল্লি যেতে বলছেন, 100 দিনের আন্দোলন এখানে করছেন, ওষুধের মূল্যবৃদ্ধি আন্দোলন এখানে করছেন, আর মুসলমানদের যখন কবর স্থান কাটছে এত দরদ দেখান, তখন আন্দোলন দিল্লি যেতে হবে। তাহলে আপনি অ্যারেঞ্জমেন্ট করে দিন, প্রশাসনিকভাবে ঘোষণা দিন যে আমরা আন্দোলনের জন্য সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা করব। আমরা নিশ্চিতভাবে আশাবাদী, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে গরু দুধ দেয় সেই গরুর লাত খেতে হয়, তা আমরা না এখন একটু লাথি মারছি, আপনি আমাদের অ্যারেঞ্জ করে দিন, আমরা সেখানে আন্দোলনের জন্য বসবো। ভবিষ্যতে আর কি ধরনের কর্মসূচি গ্রহণ পরিকল্পিত? আজকে আমাদের ধর্নামঞ্চ শেষ, আমরা আগামী কাল থেকে আমাদের ব্লকে ব্লকে যেমন স্ট্রিট কর্নার চলছিল চলবে, এবং খুব তাড়াতাড়ি বসিরহাটের যে র্যালি আমাদের প্রশাসন হতে দেয়নি, আমরা প্রশাসনকে বলতে চাই এই র্যালি আমাদের হতে দিতে হবে। আমরা 1000 লোকের র্যালি করব বলেছিলাম, আমরা এই র্যালি আমাদের আরাপের সাংগঠনিকভাবে আমরা চিন্তা করেছি 5000 লোকের র্যালি আমরা বসিরহাটে করব, এবং এই দরবার শরীফে সর্বদল সর্ব মতাদর্শের মানুষকে নিয়ে আমরা এখানে বড় জনসভা ইনশাল্লাহ 15 তারিখের রায়ের উপরে নির্ভর করে আমরা অপেক্ষা করছি, সেদিন করব। বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে কুপিয়ে কুপিয়ে মারছে, বিভিন্নভাবে অত্যাচার করছে, প্রশাসন নীরব, কি বলবেন? দেখুন, এই প্রশাসন তো নিজেরাই সব কিছু করছে এখানে বসে। আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের পতাকা টানাচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে। এটা যদি একটা মুসলমান হতো তাহলে আজকে মনে হয় তাকে জঙ্গি বলে এই কাশ্মীরের ঘটনার সঙ্গে জড়িয়ে বাকি সংখ্যালঘুদের সন্ত্রাসবাদ বলে জায়গায় তুলে ধরতো। আজকে কিন্তু সেই জিনিসগুলো তারা না করে কি করছে, এই রাজ্য প্রশাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে, আবার তাদেরকে কেউ এসে গলায় মালা দিচ্ছে। আজকে বিরোধী দলনেতা বিধানসভায় বলছে মুসলিম সংখ্যালঘু নেতাদের ছুঁড়ে ফেলে দাও। আজকে সেই রাজ্য সরকার, তাদের কোনো ভূমিকা নেই। আজকে আমি খোবাইব যদি এই কথাটা বলি, এক্ষুনি বলবে আমি সন্ত্রাসবাদ, আমি এদেশের মানুষ না, আমরা দেশের জঙ্গি তৈরি করি। অতএব এই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। যেভাবে ন্যাশনাল মিডিয়াগুলো সরকারের পক্ষ নিয়ে পুরো দেশে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিগত 2014 থেকে কি তার আগ থেকেই শুরু করেছিল, কিন্তু ভালোভাবে 2014 থেকে তারা শুরু করে। যখন 10 বছরে যারা সাকসেস হলো না, তারপরেই পাহেলগামের মতো মনে হয় আক্রমণটি তাদের চক্রান্তে কি তাদের কথাবার্তার উপরে আস্থা রেখে পাকিস্তানে তাদের সঙ্গীদের নিয়ে এই হামলাটা করিয়েছে। এখানে যেমন মেইন স্ট্রিম মিডিয়ার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, সেরকম রাজ্য এবং কেন্দ্র সরকারের ভূমিকার উপরে আপনি কি বলবেন? দেখুন, রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুটো আলাদা পলিটিক্যাল পার্টি আছে, কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার টোটালি ওপেন আমাদের মুসলিম কমিউনিটির সাথে শত্রুতা করছে, এবং তারা যে হিন্দুবাদী এমন নয়, তারা অ্যাকচুয়ালি আরএসএসের জন্যেই কাজটা করছে। সমস্ত দেশের হিন্দুদের জন্য যদি তারা করত, তাহলে তারা এই ভারতে সরকারে আসার জন্যে যে ওয়াদাগুলি করেছিল তার ভিতরে একটাও কি তারা পূরণ করেছে? কোনো হিন্দুদের জন্য করেনি। ঠিক সেইরূপভাবে আমাদের রাজ্য সরকারও কিন্তু যে কথাগুলো এই অবধি বলে এসছে
তাদের কথা আর কর্মের ভিতরে আমরা পার্থক্য দেখছি। যেমনভাবে এখনই আমার দুই ভাই কামরুজ্জামান সাহেব, খওয়াব ভাই সাহেব বললেন, আর আপনারা সবাই যেহেতু মিডিয়া থেকে আছেন, আপনারা ওই স্টেশনের পাশে লাগানো পাকিস্তানি পতাকা যে সনাতনের লোকেরা লাগিয়েছিল, পরের দিন তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এটাই পরিচয়। যেমনভাবে অন্য অন্য প্রদেশে, যেমন গুজরাটে বলুন, উড়িষ্যায় বলুন, আসামে বলুন, উত্তরাখণ্ডে বলুন, পুলিশ প্রশাসন এই আরএসএস জঙ্গিদের সাথ দিচ্ছে। মুসলিমদের পরিষ্কার বলছে, তোমরা এখান থেকে বাঁচতে চাও যদি পালিয়ে যাও। যার একটা জলজান্ত প্রমাণ আমরা গত পরশুদিন হাওড়া স্টেশনে দেখলাম। আমার ভাইয়েরা এক কাপড়ে যেভাবে চলে এসে হাওড়া স্টেশনে তাদের মনের ব্যথাগুলো বয়ান করলো আসাম থেকে এসে। তাহলে একবার চিন্তা করুন, আমাদের এই দেশে অন্তত ন্যায়টা তো দিদিকে করা উচিত ছিল, যে যারা এই জঙ্গিদের মতো পাকিস্তানি পতাকা লাগিয়েছে তাদের কি এত সহজে ছেড়ে দেওয়া প্রশাসনের তরফ থেকে কোনোদিন ঠিক হয়েছে? তাহলে এখান থেকে বুঝতে পারলাম চেহারা দুটি হতে পারে, কিন্তু কর্ম দুটোরই এক। এই যে পাকিস্তানি পতাকা, এই যে কাশ্মীরে হামলা, এগুলো কি অ্যাকচুয়ালি ওয়াকাফ আন্দোলনটাকে রুখিয়ে দেওয়ার জন্য, কি ভাবছেন? আমি এই মুহূর্তে ওয়াকফের জন্য বলছি না। বিগত দিন যখনই মোদী সরকার, বিজেপি সরকার কি আরএসএস যখনই কোনো সমস্যায় পড়েছে, সেই সমস্যাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বড় কোনো একটা আক্রমণ করেছে। যদি সেটা বিদেশি কোনো শক্তি আক্রমণ করত, তাহলে পহেলগামে শুধু নয়, বলকি এর আগে, ভোটের আগে কাশ্মীরেই যে আমাদের 40টি জওয়ান শহীদ হয়েছিল, সেই তথ্য আজও পর্যন্ত প্রকাশ পেয়েছে? পায়নি। আজ 11 দিন হয়ে গেল, মোদী সরকার আবার নিজের জীবন নিয়ে ব্যস্ত। সেই জন্যে আজও পর্যন্ত কোনো রিপোর্ট এসছে? কেউ ধরা পড়েছে? পাকিস্তানি জঙ্গি ধরা পড়েনি। তাহলে আমরা তো এত বোকা না যে কে কোথা থেকে আসলো, কি করলো, কোথায় ঘুরে গেল। আমরা মুসলিমরা, আমরা যারা এই আন্দোলন করছিলাম, ব্যাপক একটি সুন্দরভাবে তীব্রতার সাথে এগিয়ে যাচ্ছিলাম, আমরা থমে গেলাম। কিন্তু অ্যাকচুয়ালি সেই মোদি যে সৌদিয়া থেকে ফিরে এসেছিল, বলুন, যদি আপনি কারুর দুর্ঘটনার খবর শুনে বিদেশ থেকে ফিরে আসেন, তা আপনার মানবতা কি বলে, আপনার বিবেক কি বলে? সর্বপ্রথম যে ব্যক্তি আক্রান্ত হয়েছে তার নিকটে যাওয়া। কিন্তু মোদি সেখানে না যেয়ে কোথায় গেল? বিহারে। यानी এমন হয়েছে বাপ মারা গিয়েছে, জানাজায় না গিয়ে জমি দখল করতে গিয়েছে। ওর জমিটা হলো ভোট, সেই জন্য ওখানে গিয়েছে। আর একটা কথা বলি, বিগত 10 বছর ধরে এই মিডিয়ার মাধ্যমে এই যে হিন্দু মুসলিম যে এখানে এই শত্রুতা চালিয়ে যাচ্ছিল তারা, আমি একটা উদাহরণ দিয়ে বলি। দুই বন্ধু বসে আছে, হয়তো সে স্মোকিং করে, তার কাছে একটা ম্যাচ আছে, হঠাৎ জ্বলছে না। 4 বার 5 বার যখন সে ট্রাই করবে, তখন তার পাশের বন্ধু বলবে, ঠিক আছে তুমি পাচ্ছ না, আমাকে দাও, আমি জ্বালিয়ে দেখি, তাই কি না? 10 বছর ধরে হিন্দু মুসলিমের আগুন জ্বালাতে চেয়েছিল এই ন্যাশনাল মিডিয়াগুলি। যখন এরা পাচ্ছিল না, তখন তারা এই পাকিস্তান থেকে জঙ্গি আনিয়ে তাদের সমস্ত কথাবার্তা, তারা যে স্টাইলি মেরেছে, তাদের যে বলগুলি ছিল, শুধু গুলি দেয়নি, বলও দিয়েছে। এই সমস্ত বলগুলি ন্যাশনাল মিডিয়ার কলেজে পড়ার বল ছিল। যারা 10 বছর ধরে বলছে সেটা জঙ্গিরা বলেছে। তাহলে জঙ্গিরা বললে দোষ, আর ন্যাশনাল মিডিয়া 10 বছর ধরে চেঁচিয়ে চেঁচিয়ে যে বলছে, সেটা কি দোষ নয়? সেটা বৈধ। তার মানে আপনি কি বলতে চাইছেন যে তাহলে পাকিস্তান মানে কাশ্মীরকে আক্রমণ করেনি? দুজনাই মিলে আছে। পাকিস্তান আক্রমণ করবে না কেন? যদি আমি বিরিয়ানি খেতে যেতে পারি, তা সেখান থেকে 2-5টা নিজের চেয়ার বাঁচাবার জন্যে ভাড়াটে মজদুর আনতে কি পারি না?